আজকে চলে আসলাম এই স্টোরির পার্ট 2 নিয়ে। আপনারা যারা পার্ট 1 দেখেননি তারা আগে পার্ট 1 দেখে এসে তারপরে এই পার্ট 2 দেখবেন, না হলে এই স্টোরির কিছুই বুঝতে পারবেন না। ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। তো ক্যান্ডি যেটা বলে যে এই পর্যায়ে অ্যামিটো নিজের গাড়ির থেকে বের হয়, আর রব যেহেতু আগের থেকে রাগ হওয়া ছিল, অ্যামিটো রবের উপরে আরও বেশি রাগ হয়ে মানে রাগান্বিত হয়ে মেজাজ দেখায় রবের সাথে চিল্লাচিল্লি করতে থাকে। আর রব রাগ হয়ে বলতে থাকে যে তুমি তোমার বউ এবং 5 বাচ্চার কাছে ফেরত যাও, আমার বউকে ছেড়ে দাও। কিন্তু অ্যামিট তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে, অনেক কিছু বলতে থাকে যে সে যাবে না। তো তখন হচ্ছে ক্যান্ডি তার নিজের গাড়ির দিকে মানে গাড়িতে ওঠার জন্য মানে গাড়ির দিকে ঘুরে, তো ওদের দিকে পিছন থাকে ক্যান্ডির আর কি। তো তখন সে হঠাৎ করে 3টা গুলির শব্দ শুনতে পায়, পরপর 2টা প্রথম, তারপর একটু পরে মানে তারপরে আরেকটা গুলির শব্দ শুনতে পায়। তো 3টা গুলির শব্দ শোনার পরে ক্যান্ডি যখন পেছন দিকে ফিরে দেখে যে রব আর অ্যামিট দুজনে মানে ফ্লোরে শুয়ে পড়ে আছে, আর হচ্ছে রবের মাথা থেকে রক্ত বেরোচ্ছে আর অ্যামিটের মাথা এবং বুক থেকে রক্ত পড়তেছে। তো ক্যান্ডি তখন দৌড়ে এসে রবের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। আর ওখানে তো আরও আশেপাশে মানুষ ছিল, তারাও গুলির শব্দ শুনে সাথে সাথে পুলিশে কল দিয়ে দেয়। আর একটু পরে ক্যান্ডিও পুলিশে কল দেয়। তো তখন সাথে সাথে পুলিশ চলে আসে, এসে দেখে যে অলরেডি সেখানে খুবই দুঃখজনকভাবে অ্যামিট অলরেডি মারা গেছে, আর রব তখনও মারা যায় নাই। তো তখন সাথে সাথে রবকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়। আশেপাশে অন্য মানুষ গুলির শব্দ শুনলেও কেউ না সামনাসামনি ঘটনাটা দেখে নাই, শুধুমাত্র ক্যান্ডি একমাত্র উইটনেস ছিল যে সামনাসামনি এগুলো দেখছে। তো ক্যান্ডির ভাষ্য মতে ক্যান্ডিও সামনাসামনি দেখে নাই, ক্যান্ডিও পিছন ফিরেছিল। কে প্রথমে গুলি করছে, কীভাবে কী হয়েছে এটা ক্যান্ডি বলতে পারতেছে না। ক্যান্ডি বলতেছিল সে তখন উল্টা দিকে মানে পিছন ফিরেছিল, গাড়ির দিকে ফিরেছিল, তখন পিছনে এগুলো হয়েছে। আর যখন মানে পুলিশ যেটা দেখে যে হচ্ছে 2টা গুলি যে লাগছে অ্যামিটের গায়ে, ওটা হচ্ছে প্রথমটা ওর বুকে লাগছে, পরেরটা ওর মাথার এপাশ দিয়ে ঢুকে একদম মাথা ভেদ করে মানে খুলি ফুটো করে ওপাশ দিয়ে বের হয়ে গেছে। আর রবের মাথায় যে গুলিটা লাগছে ওই গুলিটা রবের স্কাল্পে হালকা একটু ছুঁয়ে গেছে, স্কাল্পের কোনো ক্ষতি হয় নাই। রবের যখন জ্ঞান ফিরে তখন রবকে জিজ্ঞাসাবাদ করা হলে রব বলতে থাকে যে তার কিছুই মনে নেই। তার এটা মনে আছে যে সে তার মেয়ের ফোন পেয়ে ওয়ালগ্রিনে গেছিলো ওদেরকে খোঁজার জন্য। তখন ওয়ালগ্রিনের পার্কিং লটে হচ্ছে ওরা আসে, রব ক্যান্ডি আর অ্যামিট যখন আসার পরে অ্যামিট গাড়ি থেকে বেরোয় তার সাথে খুব রাগান্বিতভাবে ব্যবহার করতে থাকে, তার সাথে ঝগড়া করতে থাকে। তখন তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে তার পকেট থেকে পিস্তল পড়ে যায় এবং তখন সেটা তাড়াতাড়িভাবে অ্যামিট তুলে নেয়। অ্যামিট তুলে নিয়ে তাকে গুলি করতে থাকে। প্রথমে সে পুলিশকে এটাও বলে যে তার মনে নাই যে সে অ্যামিটকে গুলি করছিল, এবং পরে সে স্বীকার করে যে হ্যাঁ তার মনে পড়ছে সে অ্যামিটকে গুলি করছে, কিন্তু প্রথমে অ্যামিট তাকে গুলি করছে, তারপরে সে সেলফ ডিফেন্সে অ্যামিটকে গুলি করে। আর পুলিশ যখন ক্যান্ডিকে জিজ্ঞাসাবাদ করে তখন ক্যান্ডি প্রথমে পুলিশের কাছে অবশ্যই অস্বীকার করে যে তার আর অ্যামিটের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক আছে। সে বলতে থাকে যে তাদের দুজনের দেখা হয়েছিল, তারা দুজনের মানে ফ্যামিলিতে যে প্রবলেম আছে, বিয়ে শাদিতে যে প্রবলেম হচ্ছে, নিজেদের পার্সোনাল লাইফে, এগুলো নিয়ে তারা দুজন ডিসকাস করতে থাকে যাতে দুজনের সাপোর্ট করতে পারে। এই কারণে তাদের মধ্যে ওরকম রোমান্টিক কোনো রিলেশনশিপ নাই। আর সে এটাও বলতে থাকে যে পরে যখন তারা ওখানে পার্কিং লটে আসে তখন গাড়ি থেকে বের হয়, তখন রবের সাথে অ্যামিট খুব বাজেভাবে ঝগড়া করতে থাকে। মানে সে আলটিমেটলি রবকে সাপোর্ট করতে থাকে আর অ্যামিটকে বোঝাতে থাকে যে অ্যামিটই ঝগড়াঝাটি শুরু করছে। এইটাও ক্যান্ডিও এটাই বলতে থাকে। তখন সে যখন গাড়ির দিকে মানে ঘুরে যখন নিজের গাড়িতে উঠতে যায় তখন পিছনে গুলি হয় এবং সে বলতে পারে না কে কাকে আগে গুলি করছে। আর এদিকে অ্যাশলি বাসায় বসে বসে মন খারাপ করে কান্না করতে থাকে যে ওর হাজব্যান্ডের সাথে এগুলো ওর কী হলো, হাজব্যান্ড ওর কথা শুনলো না, চলে গেল, খেলো না, কোনো রিলেশনই তো ঠিক হলো না। তখন রাত 1টার দিকে ওর বাসায় পুলিশ আসে, নক করে দরজা খোলে যখন, তখন পুলিশ ওকে বলতে থাকে যে তোমার হাজব্যান্ড এরকম গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তোমার হাজব্যান্ডকে গুলি করে মারা হয়েছে। তখন সে খুবই অবাক হয় অ্যাশলি, এবং মানে আকাশ থেকে পড়ে হঠাৎ করে যে কী হলো এটা। এরপরে সে আরও বেশি শক হয় যখন শুনে যে ক্যান্ডির হাজব্যান্ড রব অ্যামিটকে গুলি করে মারছে। তখন তো সে পুরোপুরি 100% শিওর হয়ে যায় যে নিশ্চয়ই অ্যামিট আর ক্যান্ডির মধ্যে রিলেশনশিপ মানে ছিল অবশ্যই, নইলে তো এরকম একটা ঘটনা ঘটান না। তখন সে নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না যে কী থেকে কী হয়ে গেল, এবং তখনকার সিচুয়েশন যে অ্যাশলির জন্য কী ছিল এটা চিন্তা করা যে কোনো কারোর জন্য হয় মানে পসিবলই না, এরকম একটা অবস্থা। একদিকে তার এতগুলো বাচ্চা, 5টা বাচ্চাকে একা মানুষ করতে হবে, অন্যদিকে কেবল তার হাজব্যান্ড মারা গেছে,
আবার চিটও করছে, এটাও সে জানতেছে একদিকে। মানে কোন দুঃখ রেখে সে কোন দুঃখ সামলাবে। তো যাই হোক, তারপরে সে 5টা বাচ্চার জন্য, বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, এই জন্য নিজেকে সামলে নেয়, বাচ্চাদের জন্য নিজেকে সামলে নিতে পারছে আর কি। সরি, সামলে নিতে পারে নাই আর কি, সামলে নিতে হয়েছে তাকে জোর করে। আর এদিকে ইনভেস্টিগেটররা বিশ্বাস করতে থাকে যে এইটা পুরো কাহিনী না। তো ইনভেস্টিগেটররা তো ইনভেস্টিগেট করবেই। তো ইনভেস্টিগেট করতে গিয়ে তারা রবের গাড়িতে প্রিন্টেড ইমেল পায়, যেখানে লেখা ছিল রব মানে বলতেছে যে তার বউর সাথে তার বসের রিলেশনশিপ চলতেছে, অ্যাফেয়ার চলতেছে। তো এটা কোনো এভিডেন্স না, অ্যাটলিস্ট এটা বুঝতে পারে যে রব ধারণা করতেছে অথবা সন্দেহ করতেছে যে অ্যামিট আর ক্যান্ডির অ্যাফেয়ার চলতেছে, যেটা রবকে রাগ করানোর জন্য যথেষ্ট। আর ওদিকে হচ্ছে গান পাউডার রেসিডিউ যে থাকে না গুলি করার পরে হাতে, ওইটা হচ্ছে শুধুমাত্র রবের হাতে পাওয়া যায়, এমিটের হাতে কোনো গান পাউডার রেসিডিউ ছিল না। এটা থেকে আরও বোঝা যায় যে এমিট কখনোই মানে গুলি চালায় নাই, যেটা রব আর ক্যান্ডি যেটা বলছে যে এমিট প্রথমে গুলি চালাইছে, কখনোই চালায় নাই, এটা ইম্পসিবল, যেহেতু গান পাউডার রেসিডিউ ছিল না। আর তারপর ইনভেস্টিগেটররা ধারণা করতে থাকে তার মানে এটা হচ্ছে মার্ডার, তারপরে সুইসাইড করার চেষ্টা করছিল রব, যেটা হচ্ছে মানে মার্ডারটা হয়ে গেছে কিন্তু সুইসাইডটা সে আর সাকসেসফুল হয় নাই। আর রব ওয়ালগ্রিনের পার্কিং লটে পিস্তল নিয়ে কেন গেছিল, এটা একটা কারণ যার জন্য সে মানে এখান থেকে বোঝা যায় যে সে ইন্টেনশনালি কিছু একটা করার জন্য পিস্তল নিয়ে গেছিল। এখান থেকে রবের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের মানে চার্জ লাগে এবং তার বিরুদ্ধে এই কেসটা কোর্টে ওঠে। তারপরে কোর্টে যখন ওঠে, যখন কোর্টে যাচাই বাছাই করা হয়, তখনও ক্যান্ডি বলতে থাকে যে রবের থেকে অ্যামিটি বেশি ঝগড়াঝাটি করতেছিল, অ্যাগ্রেসিভ বেশি ছিল, এবং রব আর অ্যামিট দুজনেই পাল্টাপাল্টি কথাবার্তা বলতেছিল। রব বলতেছিল তুমি বাসায় যাও, তোমার বউ বাচ্চার কাছে যাও, আমার বউকে ছেড়ে দাও, এই টাইপের কথাবার্তা। আর অ্যামিট তখন ওর প্রতি আরও অ্যাগ্রেসিভ মানে ব্যবহার করতেছিল। তারপরে সে বলতেছিল তুমি বাসায় যাও, অ্যামিটকে এই কথা বলে ক্যান্ডি হচ্ছে নিজের গাড়ির দিকে ঘুরছে, তখনই গুলি বের হয়েছে। তো সে বলতে পারতেছে না যে কে আগে গুলি করছে। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সে তার হাজব্যান্ডের সাপোর্ট করতেছে, মানে এখন পর্যন্ত এত এভিডেন্সের পরেও সে রবের সাপোর্টই করতেছে। আর অ্যাশলি কোর্টে ওর আর অ্যামিটের আর ওদের যে 5 বাচ্চা সবার একটা গ্রুপ ছবি দেখে কোর্টে বলতেছিল আর কান্না করতেছিল যে অ্যামিট মারা যাওয়ার মাত্র 1 সপ্তাহ আগে এই ছবিটা তোলা হয়েছিল। আর বলতে থাকে যে এখন ওদের সবাইকে অ্যামিটকে ছাড়াই বেঁচে থাকতে হবে সারা জীবনের জন্য। আর অ্যাশলি আরও বলতে থাকে যে অ্যামিট ওকে সরি বলার সুযোগও পেল না, মানে অ্যাশলি বিশ্বাস করতো যে অ্যামিট হয়তো বা ওকে সরি বলতো, আর এই সুযোগটা অ্যামিট আর পায় নাই। আর আমি মনে হয় আগে ডেটগুলো বলি নাই, এখন বলছি যে অ্যামিট আসলে মারা যায় 2011 সালে জানুয়ারি মাসে। আর এই কেসটা যখন চলতে থাকে কোর্টে, তখন হচ্ছে 2012 সালে কেসটা কোর্টে ওঠে। কোর্টে যখন কেসটা ওঠে তখন কিছু ব্যাপার সামনে আসে, যেমন অ্যামিট যেদিন মারা যায় সেদিন অ্যামিট আর ক্যান্ডি ডিভোর্স লয়ারের সাথে দেখা করে নিজেদের পার্টনারদের ডিভোর্স দেওয়ার জন্য। আর তখন এই ব্যাপারগুলি আরও সামনে আসে যে ক্যান্ডি ওকে বলছিল অ্যামিটকে রব সম্পর্কে, যে রব ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করে, প্রায় মারধর করতো, ও রবের সাথে মানে সুখী না। আর এর থেকেই বুঝতে পারা যায় যে ওই যে অ্যামিট যে রবের উপরে খুব ক্ষেপেছিল, রবের সাথে অ্যাগ্রেসিভভাবে আচরণ করতেছিল, সেটার কারণ আসলে এইটাই। ও ভাবতেছিল যে রব ক্যান্ডিকে মারে, এই জন্য রবের উপরে খুব ক্ষেপে গেছিলো এটা জানার পরে। যাই হোক, এভিডেন্স যা ছিল তার ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে রবই অ্যামিটকে মারছে, কিন্তু যা এভিডেন্স ছিল এর ভিত্তিতে রবকে ফার্স্ট ডিগ্রি মার্ডার হিসেবে চার্জ করা যায় না, কারণ উইটনেস হিসেবে শুধুমাত্র ক্যান্ডি একা ছিল। তো যাই হোক, আদালত রবকে সেকেন্ড ডিগ্রি মার্ডারের হিসেবে দোষী সাব্যস্ত করে 30 বছরের জেলের শাস্তি দেয়। আর হচ্ছে রব কিন্তু কোর্টে বসে অ্যাশলি আর তার বাচ্চাদের থেকে প্লাস হচ্ছে অ্যামিটের পুরো ফ্যামিলি, বাবা মা সবার কাছে ক্ষমা চাইছিল। তো রব এখন জেলে আছে, আর 2026 সালের আগে সে সম্ভবত প্যারোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর ক্যান্ডির সিচুয়েশন তো খুবই অন্যরকম, সেটা হচ্ছে 2012 সালের শেষের দিকে সে তখনকার যে বসের আন্ডারে কাজ করতো সেখান থেকে $32,000 ফ্রডের জন্য তার বস তার নামে আর কি কেস করে। তখন তার 2 বছরের সাজা হয়, কিন্তু 6 মাস জেল খাটার পরে সে প্রবেশনে বের হয় এবং 2016 সাল পর্যন্ত সেই প্রবেশনের আন্ডারে থাকবে। আর অ্যাশলি একাই এই 5টা বাচ্চাকে একা সিঙ্গেল মাদার হিসেবে মানুষ করতে থাকে। আর অ্যাশলি ওর জীবনী নিয়ে একটা বই লেখে, ওর ফিলিংস, ওর ভালো লাগা, তখন এইসব যখন ঘটনা ঘটছে, যখন জানছে ওর হাজব্যান্ড ওকে চিট করছে, তখন ওর কেমন লাগছিল, মারা যাওয়ার পরে কেমন লাগছিল, এইসব নিয়ে একটা বই লেখে। আর ডক্টর ফিলের অনুষ্ঠানে অ্যাশলিকে আনা হয়েছিল, তখন অ্যাশলি জানতো না যে সেখানে তারা ক্যান্ডিকেও আনবে। তাদের দুজনকে ডক্টর ফিলের ওই লোকজন মানে তাদের দুজনকে এনে সামনাসামনি বসিয়ে দেয়।
তো তখন অ্যাশলি বলতে থাকে যে ক্যান্ডিকে দেখে ওর আর কিছু বলার ছিল না, ও পুরো হতভম্ব হয়ে গেছিলো, ওর মুখে আর কোনো ভাষা ছিল না। আর ক্যান্ডি খুবই রুডভাবে অ্যাশলির সাথে কথা বলতে থাকে, অ্যাশলিকে বলতে থাকে যে তুমি কি চাও, তুমি কি সরি চাও আমার থেকে। এই মহিলা সম্পর্কে আসলে কি বলার আছে, এই মহিলার জন্য 2টা সংসার তছনছ হয়ে গেল, তার হাজব্যান্ড 30 বছরের জন্য জেলে চলে গেল, আরেকজনের হাজব্যান্ড মারা গেছে, তারপর এই মহিলার মধ্যে বিন্দু পরিমাণে কোনো গিল্টি ফিল নেই, কিচ্ছু নেই, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে বউর সাথে মানে টিভিতে এসে রুট ব্যবহার করতেছে, কোনো দায়ভার নিচ্ছে না। মানে সে যে একটা এরকম একটা ট্র্যাজিক ঘটনার মেইন কেন্দ্রবিন্দু, তার জন্য সে কোনো দায়ভার নিচ্ছে না। এই যে পুরো ঘটনাটা ঘটলো এটার কোনো দায়ভার তার নাই, সে এমন ভাব করছে যেন সে এটার কিছুই জানে না, তার কোনো কিছু নাই। আর অ্যাশলি ওর লাইফে শেষ পর্যন্ত খুব বড় একটা ডিসিশন নেয়, খুব ভালো একজন মানুষ দেখে একজনকে সে আবার বিয়ে করে, সেই সংসারে তারা আবার 2টো বাবু হয়, এবং অ্যাশলি এখন ওই মানে তার সেকেন্ড হাজব্যান্ডের সাথে খুব ভালো আছে। আর অ্যামিটের ব্যাপারে আসলে কিছুই ওভাবে বলা নেই, এত সুন্দর সুন্দর 5টা বাচ্চা, এত লাভিং কেয়ারিং একটা বউ, ফিনান্সিয়ালি ওর কোনো প্রবলেম ছিল না, ভালো ছিল, ভালো ক্যারিয়ার ছিল, সুন্দর একটা জীবন। ওর মনে হয় এত সুন্দর একটা জীবন আর সহ্য হচ্ছিল না, যে কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায়, এই জন্যই এরকম ভালো অবস্থানে থেকেও আবার এই মহিলার সাথে পরকীয়া করতে গেছে। কতখানি দুর্ভাগ্য, যেই মহিলার জন্য সে স্ট্যান্ড নিতে গিয়ে, যেই মহিলাকে সাপোর্ট করতে গিয়ে সে মারা গেছে, সেই মহিলার কোনো ন্যূনতম ফিলিংস নেই ওর জন্য, সেই মহিলা তো ওর জন্য কোনো স্ট্যান্ড নিলই না, ওর জন্য একটা কথাও বললো না, উল্টা ওরই দোষ দিল, ওর মানে নিজের হাজব্যান্ডের সাপোর্ট করলো, ওরই উল্টা দোষ দিল। যাই হোক, এই ছিল কাহিনী, অত্যন্ত বেদনাদায়ক একটা পরকীয়ার কাহিনী। আর অ্যাশলির ব্যাপারে যেটা আমি অবশ্যই বলবো, অ্যাশলি অনেক সাহসী একজন মহিলা, এত বড় একটা বিশ্বাস ভঙ্গ হওয়ার পরও, এত বড় একটা দুঃখ পাওয়ার পরও সে আবার আরেকজনকে বিশ্বাস করার মতো সাহস দেখাতে পারছে, মানে নতুন করে আবার বিয়ে করার মতো সাহস সে দেখাইছে। নতুন বিয়েতে ওর বাচ্চা কাচ্চারা ভালোই আছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে মাত্র মানে যে ছোট বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটা মাত্র 2 সপ্তাহ বয়সে ওর বাবাকে হারাইছে। এই বাচ্চাটা সারা জীবন যখন জানবে ওর তো খারাপ লাগবে, তাই না? অ্যাশলির একটা ইন্টারভিউ দেখে আমার খুব খারাপ লাগছে, যেখানে অ্যাশলি বলতেছিল যে ও আর এখন বাবু হয়েছে, ও আর আগের মতো সুন্দর নাই, অ্যাট্রাকটিভ নাই দেখতে, আগলি হয়ে গেছে, এই কারণে অ্যামিট এখন ওকে ছেড়ে ক্যান্ডির কাছে চলে গেছে। আজকের ঘটনাটা খুবই দুঃখজনক, খুবই ট্র্যাজিক। আশা করি আপনাদের সবার ভালো লাগছে, যদিও এখানে ভালো লাগার মতো কিছুই নেই। তবু যদি আপনাদের এরকম স্টোরি শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলকে গ্রো করতে হেল্প করে আমার পাশে থাকবেন। এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সামনে চলে আসবো আপনাদের সাথে আবার। আল্লাহ হাফেজ।